নমস্কার, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ বর্ধমান। আমি আজকে আপনাদেরকে রীতিমতো খুশি করার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। খুশি তো হবেনই যদি ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকেন। এই মুহূর্তে আমাদের রাজ্যের এবং কেন্দ্রের সরকারি চাকরির যে পরিস্থিতি, সেটা কম বেশি আপনি আমি সবাই জানি। এই পরিস্থিতিতে যদি আপনার সামনে এমন একটা চাকরি আসে যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, কোনো নাম্বারের ভেরিফিকেশন নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হবে, এমন একটা চাকরি যেখানে কোনো রাজনৈতিক প্রেশার নেই, চাকরিটি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাওয়ার জন্য কোর্ট কেসের সম্ভাবনা নেই, চাকরির পরীক্ষার প্রশ্নের ফাঁস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, 100% যোগ্য প্রার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা 100%, কোনো রকমে অযোগ্য প্রার্থী এখানে চাকরি পাবে না। নোটিফিকেশন বেরোনোর 1 মাসের মধ্যে ফর্ম ফিল আপ শুরু, ফর্ম ফিল আপ শেষ হওয়ার 3 মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার 1 মাসের মধ্যে রেজাল্ট, সেই রেজাল্টের 3 মাসের মধ্যে মেন পরীক্ষা, আবার 1 মাসের মধ্যে রেজাল্ট, তার 2 মাসের মধ্যে ইন্টারভিউ, আগামী 2 মাসের মধ্যে জয়েনিংয়ে শুরুতে প্রথম মাসে মাইনে 32,195 টাকা, এবং এই চাকরি পিরিয়ডে একটা এলডিএ হয়ে আপনি জয়েন করবেন, অর্থাৎ লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে জয়েন করবেন। চাকরি জীবনের শেষ মাথায় গিয়ে আপনি জয়েন্ট রেজিস্ট্রার হয়ে শেষ করবেন। এই যে জার্নি পিরিয়ড, এখানে আপনি লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে জয়েন করবেন, কিছু দিনের মধ্যেই বা কয়েক বছরের মধ্যেই প্রমোশন পেয়ে আপনি ডাব্লিউবি গভর্নমেন্টের গ্রুপ এ অফিসারের লেভেলে পৌঁছে যাবেন, তারপরে ডাব্লিউবিসিএসের ক্যাটাগরিতে পৌঁছে যাবেন, তারপরে গিয়ে আইএএসের ক্যাটাগরিতে পৌঁছে যাবেন, তারপরে আইএএসের ওপর লেভেলে পৌঁছে যাবেন। প্রশ্নের ধরন মাধ্যমিক লেভেল। যদি এমন হয় তাহলে কেমন হয়? 2018 সালের লাস্ট রিক্রুটমেন্ট বেরিয়েছিল, 6 বছর পরে 2024 সালে আজকে বিকেল 4:59:57 নতুন নোটিফিকেশন বেরিয়েছে। যদি আপনাদের মনে হয় এই চাকরিটি আপনাদের জন্য প্রয়োজন, তাহলে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আমি ডিটেলসে টোটালটাই আলোচনা করব আপনাদের সঙ্গে। ছোট্ট করে এই চাকরির আমি আরেকটা বিশেষত্ব আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে আমি একদম সম্পূর্ণ ডিটেলসে যাব। চাকরিটা হচ্ছে কলকাতা হাইকোর্টের চাকরি। 2018 সালের ডিসেম্বর মাসে লাস্ট বেরিয়েছিল, আর এই 2024 সালে এসে বেরোলো। চাকরিটা হাইকোর্টের চাকরি, ফলে আপনারা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছেন যে সম্মানটা ভীষণ বড়। জেনারেলি আশেপাশের লোকজন আপনাকে কেউ ভয়ে কাটি করতে যাবে না, কারণ জানে এখানে যারা চাকরি করে তারা সবাই এক একটা বাঘের পিছনে কাটি করতে কেউ যায় না, আপনিও যাবেন না, আমিও যাব না, এটা বুঝতেই পারছেন। এবার তারপরে রইল স্যালারি, হিউজ অ্যামাউন্টের স্যালারি। অবাক হবেন যে এই যে চাকরিটা আপনি শুরু করবেন একদম লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। দেখুন, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি চাকরি শুরু করবেন, কিন্তু 8টা প্রমোশন আছে টোটাল। আমি আপনাদেরকে ডিটেলস বলবো, যে 8টা আমি এই মুহূর্তে বোর্ডে লিখে নিয়েছি, 8খানা প্রমোশন আছে, যেটা অন্যান্য কোনো চাকরিতে নেই। প্রমোশনটা শুধু নর্মাল প্রমোশন নয়, আপনি লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে শুরু করবেন, তারপরে আপনার প্রমোশন হবে আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, ইউডিএ, এলডিএ থেকে ইউডিএ, তারপর হচ্ছে সুপারিনটেনডেন্ট। এই 3টে তো গেল একটা ফেজে। তারপরে যখন আপনি সেকশন অফিসার হবেন, এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের গ্রুপ এ স্কেল পাবেন। এটাতে রাজ্য সরকারের গ্রুপ এ অফিসার যারা আছে তাদের স্কেল পাবেন। তারপরে অ্যাসিস্ট্যান্ট কোর্ট অফিসার হবেন, তারপরে গিয়ে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হবেন। যখন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হবেন তখন আপনি ডাব্লিউবিসিএস স্কেল পাবেন, সমপরিমাণ মান্যতা পাবেন, সম্মান পাবেন, ওই স্কেলে স্যালারিও পাবেন। তারপরে ডেপুটি রেজিস্ট্রার যখন হয়ে যাবেন তখন এটাতে কিন্তু আইএএস স্কেল পাবেন। ভাবা যায়, আইএএস স্কেল পাবেন সম্মানে এবং স্যালারিতে, সব জায়গাতেই। তারপরে গিয়ে আপনি জয়েন্ট রেজিস্ট্রার যখন হবেন তখন আইএএসের থেকে ওপর লেভেলে চলে যাবেন। তাহলে একটা সামান্য এলডিএ হিসেবে ঢুকে আপনি আইএএসের ওপর পোস্ট হোল্ড করবেন। শুধু তাই নয়, এই যে আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের কথা বলছি, এই সেকশন অফিসার, এইখানে এই মুহূর্তে মানে এখন যারা হাইকোর্টের সেকশন অফিসার আছেন তারা মোটামুটি 1,85,000 টাকা মাইনে পান। কত নম্বর প্রমোশন? এইটা ছিল শুরু, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর প্রমোশনে গিয়ে 1,85,000 টাকা মাইনে এখন যারা আছেন তারা পাবেন। আপনার সময় আরও বেশি হবে। এবং এই যে এলডিটা শুরু হবে, দেখবেন 22,000 মতো বেসিক রয়েছে, কিন্তু আপনি জয়েন্টেই পাবেন 32,195 টাকা মতো। আমি কি করে বলছি তার কারণ, রিসেন্টলি এই গত বছরে আমারই স্টুডেন্ট, আমার নিজের হাতে বানানো আমারই স্টুডেন্ট ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে হাইকোর্টে চাকরি পেয়েছে, এবং আনন্দের বিষয় হচ্ছে তার নিজের ক্যাটাগরিতে 1 র্যাঙ্ক হয়েছে।
প্রিলিমিনারি মেন পরীক্ষা হওয়ার পরে তার র্যাঙ্ক 4 হয়েছিল, তারপরে 100 নম্বরের ইন্টারভিউ দেওয়ার পরে তার র্যাঙ্ক 1 হয়েছে। সুতরাং আমি অন্তত এই চাকরিটার গুরুত্বটা বুঝি, যে কতটা সম্মান, কতটা ভালো লাগা, কতটা ভিতর থেকে একটা খুশি খুশি ভাব নিয়ে চাকরি করতে যায় আমার স্টুডেন্ট আমার সাথে যা শেয়ার করেছে, আমি সেই হিসেবে বললাম। এইটি গেল এই যে 8টা প্রমোশন, অত্যন্ত সুখের চাকরি, অত্যন্ত সম্মানের চাকরি, মাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। এবার আমরা চলে আসি একদম ডিটেলস অ্যাডভার্টিজমেন্টে। টোটাল পোস্ট রয়েছে 291টা। এলডি এর টোটাল পোস্ট হচ্ছে 291টা। লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, কলকাতা হাইকোর্টের নিজস্ব রিক্রুটমেন্ট। এইবারে আমি একটু আপনাদেরকে পোস্টগুলোকে ক্লিয়ার করে দিই। এইখানে দেখুন ডিটেলস অফ ভ্যাকেন্সিজ, যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই ভ্যাকেন্সিটা টোটাল হচ্ছে এদিকে 39 আর 7 46টা, এই 46টা আর এদিকে 245টা, কারণ 183 আর 62 মিলে 245, আর এদিকে 39 আর 7 মিলে 46, এই 46 আর হচ্ছে 245 মিলে 291। একটু ডিটেলসে আমি আসি, তাহলে বুঝতে পারবেন হেডিংগুলো বিশেষ করে। বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি, আনরিজার্ভ এক্সপার্টিসম্যান, এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। টোটাল দেখুন 16টা ক্যাটাগরিতে ভাগ করেছে। এই 16টা আপনারা একটু ডিটেলস দেখে নেবেন, আমি আলাদা করে আর বলছি না। এইখানে যেটা বলার সেটা হচ্ছে অরিজিনাল সাইড আর একটা হচ্ছে অ্যাপিলেট সাইড। এই যে অরিজিনাল সাইড আর অ্যাপিলেট সাইডের মধ্যে একটু ডিফারেন্সটা বোঝার চেষ্টা করুন। হাইকোর্টে দুটো সেগমেন্ট হয়, একটা হচ্ছে অরিজিনাল সাইড মানে যারা হাইকোর্টে গিয়ে ডাইরেক্টলি কেস করে, বিভিন্ন বিষয়ের ওপরে ডাইরেক্টলি কিছু কিছু ক্ষেত্রে কেস করা যায়। তো সেই ডাইরেক্টলি কেস করার যে ডিপার্টমেন্টটা রয়েছে বা ওই যে সাইডটা রয়েছে, সেখানে জেনারেলি ভ্যাকেন্সি কম থাকে, কেননা ফাইল কম হয়, কেস কম হয়, ফলে ভ্যাকেন্সিটা কম। বুঝতে পারছেন যে এখানে দেখুন 10টা, আবার এই দুটো হেডিং পরে বলছি 14টা। অরিজিনাল সাইডে 14টা, কিন্তু এই অ্যাপিলেট সাইডে গিয়ে 70খানা পোস্ট আছে। সবই এদিক থেকে ওদিকটাই বেশি। কেন বেশি সেটা আমি বললাম, যে এদিকের ফাইল কম, ওদিকের ফাইল বেশি। এই যে অ্যাপিলেট সাইড, যেটা অ্যাপিলেট সাইড মানে অন্যান্য ডিস্ট্রিক্ট জাজ কোর্ট থেকে যারা তাদের রায়ে সন্তুষ্ট হয় না বা কেসে হেরে যায়, তারা যে হাইকোর্টে চলে যায় কেস করতে, অ্যাপিল করে হাইকোর্টে, সেই ডিপার্টমেন্টটা হচ্ছে অ্যাপিলেট সাইড। আর এই দিকটা হচ্ছে তার অরিজিনাল সাইড। এই সাইডের মধ্যে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। যেমন অরিজিনাল সাইডে আনরিজার্ভের জন্য 10টা সিট আছে, এটা হচ্ছে এক্সিস্টিং। আবার এই যে এক্সপেক্টেড, দেখুন একটা হেডিং রয়েছে, এক্সপেক্টেড মানে যে সময় রিক্রুটমেন্টটা হবে সেই সময় আরও 4টে সিট বাড়বে, এটা এক্সপেক্ট করা হচ্ছে। ঠিক একই রকমভাবে অ্যাপিলেট সাইডেও এই মুহূর্তে 51টা সিট আছে আনরিজার্ভের জন্য, এবং 19খানা পরে বাড়তে পারে বা বাড়বে, এটা ধরে নিই এগোনো, এবং বাড়েও, এমনটা নয় যে বাড়ে না। দিয়ে টোটাল হচ্ছে 70টা। এইভাবে আনরিজার্ভ 70টা। তারপরে আনরিজার্ভের মধ্যে এক্সেমটেড ক্যাটাগরিতে এখানে একটা আর এখানে 23টা, মানে 24টা। ফের পরে এক্স সার্ভিসম্যানের জন্য এইখানে আছে 3টে এক্সিস্টিংয়ে, আর এদিকে রয়েছে 12টা, টোটাল 15টা। এভাবে অ্যাড করতে করতে আপনি যখন সবার শেষে পৌঁছাবেন, তখন আপনার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 245, আর তার সঙ্গে এই 46, এইটা মিলে 245 আর 46 মিলে 291টা পোস্ট। ক্লিয়ার হয়েছে? 291টা পোস্ট শুধুমাত্র হাইকোর্টের একটা জায়গাতে। এটা কিন্তু খুব একটা কম নয়, অনেকের ক্ষেত্রে মনে হতে পারে। দেখুন এখানে মাইনে দিয়েছে, পে স্কেল হচ্ছে এই 22,700 টাকা থেকে 58,500 টাকা দিয়েছে, এবং আপনাকে বলেছে যে মোটামুটি 24,100 টাকা আপনি পাবেন। কিন্তু এর সাথে দুটি জিনিস যোগ হয়। এটা রাজ্য সরকারের যারা গ্রুপ সি মানে এলডিএ যারা আছে, তারা যে মাইনে পায়, হাইকোর্টের এলডিএরা অটোমেটিক্যালি শুরুই করে দুটো ইনক্রিমেন্ট দিয়ে। মানে রাজ্য সরকারের যারা স্টাফ রয়েছে তারা দুটো ইনক্রিমেন্ট পরে যে মাইনে পাবে, এরা সেই দুটো ইনক্রিমেন্ট শুরু থেকেই পায়। শুধু তাই নয়, তার সঙ্গে হাইকোর্টের একটা নিজস্ব অ্যালাউন্স আছে 12% বেসিকের ওপরে। সেই 12% হাইকোর্ট অ্যালাউন্সটাও এর সঙ্গে যোগ হয়ে যায়। ফলে কি হয়, রাজ্য সরকারের যারা এলডিএ, তাদের থেকে 3টে ধাপ আগে থাকে বরাবরই হাইকোর্টের স্টাফরা। শুধু মাইনেতে নয়, ছুটিতেও তারা আগে, কাজকর্মেও তারা আগে, মাইনেতেও তারা আগে, সম্মানেও তারা আগে। তার থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এমন যদি কোনো সিচুয়েশন আসে যে রাজ্য সরকার তার স্টাফদেরকে মাইনে দিতে পারছে না, তো সেক্ষেত্রে মাইনে দিতে পারুক আর না পারুক, যেটুকু পারবে আগে হাইকোর্টের স্টাফদেরকে মাইনে দেবে, যেহেতু ওটা এমার্জেন্সি সার্ভিস হিসেবে দেখানো হয়। হাইকোর্টের স্টাফদেরকে আগে মাইনে দিয়ে তারপর রাজ্যের নিজস্ব মাইনেটা দেবে। এটা খুব বড় ইন্টারেস্টিং বিষয়। যাক, এরপরে আমরা চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, মাস্ট হ্যাভ পাসড ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন।
শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা ইকুইভ্যালেন্ট মানে ডিস্টেন্স এডুকেশন থেকে। তার সঙ্গে আর একটা বিষয় বাধ্যতামূলক দিয়েছে, এইটা মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট। এই যে তার মানে আমাদের রাজ্যের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা বা দক্ষতা থাকতে হবে। এবার চলে আসি এজ লিমিট। এ তো মনের আনন্দের বিষয়। 18 বছর থেকে 40 বছর পর্যন্ত নর্মালি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এসসি এবং এসটি দুজনাই 5 বছরে ছাড় পাবেন বয়সের। জেনারেলি হয় কি, এসসিরা পায় 5 বছর, এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এরকম পায়। ওবিসির বিষয়টা পরে আসছি। এসসি এসটিরা 5 বছর বয়সে ছাড় পাবে, তাদের বয়স গিয়ে দাঁড়াবে, আপার এজ লিমিট হচ্ছে 45। বয়সটা অবশ্যই মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে বা ওই ধরনের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস অনুযায়ী হবে। বেশ, এরপরে হচ্ছে যে এই রিগার্ডিং রিজার্ভেশন যেটা রয়েছে হেডিং 5 নম্বরে, এটা হচ্ছে স্পোর্টসম্যানদের জন্য। যারা স্পোর্টসম্যান তারা তাদের নিজস্ব কোটা রয়েছে। টোটাল 13, 14, 19টা টোটাল খেলা রয়েছে। যেমন ধরুন এই যে অ্যাথলেটিক্সের মধ্যে অ্যাথলেটিক্স রয়েছে, ব্যাডমিন্টন আছে, বাস্কেটবল, ক্রিকেট বল, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস ইত্যাদি সমস্ত রকম, খোখো, কবাডি, এই খেলাগুলো যারা বিভিন্ন লেভেল ক্রস করেছে তাদের জন্য কিছু পোস্ট রিজার্ভ করা আছে। কোন কোন লেভেল পেরোতে হবে খেলাধুলার ক্ষেত্রে সেগুলো ডিটেলস দেওয়া আছে, আমি আর ওই বিষয়ে যাচ্ছি না। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদেরও কিছু এখানে কন্ডিশন রয়েছে যে কত পার্সেন্ট মিনিমাম হতে হবে, 40%-এর বেশি হতে হবে তার ডিসেবিলিটি ইত্যাদি ইত্যাদি। আমি এই বিষয়গুলোতে যাচ্ছি না। এবং অন্যান্য যে বিষয়, যারা অন্যান্য এই যে রিজার্ভেশন ক্লেম করবে, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনারা একটু ডিটেলসে পড়ে নেবেন। সেটা হচ্ছে যারা ওবিসি এবি ক্যান্ডিডেটদেরকে নিয়ে রাজ্য সরকারের এই যে রিসেন্টলি কোর্ট কেসটা হয়েছে যে তাদেরকে খারিজ করে দেওয়া হয়েছে, সেই বিষয়ে কিন্তু পরিষ্কার ভাষায় বোল্ড করে লিখে দিয়েছে যে ওইগুলোকে মান্যতা দেওয়া হবে না, যে কোর্ট কেসের যে ব্যাপারটা চলছে। সুতরাং রাজ্যের অরিজিনাল যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী এই ওবিসিকে মান্যতা দেওয়া হবে। যারা অলরেডি চাকরি করেন তাদের নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে, এটা তো আমার আর আলাদা করে বলার নেই। যেটা বলার সেটা হচ্ছে পরীক্ষার সিলেবাস। এই মুহূর্তে আমার মনে হয় যারা ভিডিও কন্টিনিউ করছেন তারা এই পরীক্ষার সিলেবাসটা জানার জন্য বসে আছেন। এত ভালো চাকরি, সিলেবাস কী হতে পারে। খুবই সুন্দর সিলেবাস, নিজে হাতে পড়িয়েছি, নিজে হাতে তৈরি করেছি, ফলে আমার ভীষণ ভালো লেগেছে এই সিলেবাসটা। সেটা হচ্ছে প্রিলিমিনারিতে থাকবে টোটাল 100 নাম্বার মাল্টিপল চয়েস কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে 1 নম্বর করে, নেগেটিভ মার্ক যেমন থাকে তেমন আছে। সাবজেক্ট থাকবে অ্যারিথমেটিক মানে অঙ্ক, জেনারেল নলেজ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি। এই যে কম্পিউটার প্রফিসিয়েন্সি দিয়েছে একদম বেসিক থেকে বেসিক লেভেলের কোশ্চেন, মানে যারা নর্মাল কম্পিউটার জ্ঞান আছে যাদের, তারা খুব সহজের কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দিতে পারেন। ভীষণভাবে বেসিক লেভেলের প্রশ্ন থাকে, একদম কঠিন নয়। জিকের সাথে কম্পিউটার আছে, অ্যারিথমেটিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং আছে, তার সঙ্গে ইংলিশ আছে। 4টে সাবজেক্ট মিলে 100 নাম্বার, প্রত্যেকটাই মাল্টিপল চয়েস কোশ্চেন, 1 নম্বর করে, 90 মিনিট টাইম, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম। এইটাতে যদি আপনি পাস করেন তাহলে কিন্তু এই নাম্বারটা শুধুমাত্র পাশের জন্য, মেন পরীক্ষায় কোনোভাবে যোগ হবে না। বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন যেমন 1 নম্বর, তেমন কোশ্চেন পেপারটার যে ল্যাঙ্গুয়েজ, এইটি একটা ইন্টারেস্টিং বিষয়। এই জায়গাতে অনেকে হয়তো দমে যেতে পারেন, কিন্তু দমে যাওয়ার কিচ্ছু নেই। কোশ্চেন পেপারটা টোটালি ইংরেজি ল্যাঙ্গুয়েজে, অন্য কোনো ভাষা নেই, না বাংলা, না হিন্দি, না অন্য কিছু, অনলি ইংলিশ। প্রিলিমিনারি থেকে মেন পর্যন্ত টোটালটাই ইংলিশে কোশ্চেন, ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখবেন, 4টে বুকলেটে কোশ্চেন হবে। প্রিলিমিনারি পরীক্ষা এই যে রেজাল্ট, এই টেস্টের রেজাল্ট শ্যাল নট বি ক্যারি ফরওয়ার্ডেড ইন দি ফার্দার স্টেজ। এই যে ফার্দার স্টেজ, মানে ওই যে বললাম প্রিলিমিনারি রেজাল্ট মেনের জন্য যোগ হবে না, প্রিলিটা প্রিলিতেই থেকে যাবে। প্রিলিমিনারিতে পাস করানোর একটা ব্যাপার বলে দিয়েছে শুরুতেই, সেটা হচ্ছে কাট অফ মার্কস কত হবে। কাট অফ বা কোয়ালিফাইং মার্কস ইন ফেজ 1 এক্সামিনেশন, যেটা হচ্ছে ওএমআর বেসড হবে, শ্যাল বি 50%, 50% নাম্বার পেতে হবে ফেজ 2তে যাওয়ার জন্য। ক্লিয়ার হয়েছে? তার মানে আপনাকে প্রিলিমিনারিতে আপনি যদি 50% নাম্বার পান তবে আপনাকে পাস করানো হবে। এবং এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, 10 গুণ ডাকা হবে। এই যে 10 গুণ মতো ডাকা হবে টোটাল যা ভ্যাকেন্সি তার ফেজ 2 এর জন্য, ঠিক আছে? ফেজ 2তে গিয়ে কি হবে, প্রিলিমিনারি গেল, তাহলে এবার হচ্ছে মেনের শুরু, মানে ফেজ 2টা, এই যে মেন রিটেন এক্সামিনেশন। সেইখানে পেপার যেটা থাকবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক মানে অঙ্ক, তারপরে থাকবে ইংলিশ, সেই ইংলিশের মধ্যে এসে থাকবে, প্রেসি থাকবে। এর আগের পরীক্ষাতে 2টো প্রেসি ছিল, একটা এসে ছিল, ঠিক আছে? টোটাল 3টে। তাহলে ইংরেজির মধ্যে 2টো প্রেসি, একটা হচ্ছে এসে। আর অ্যারিথমেটিক যেটা থাকবে সেটা হচ্ছে মাত্র 8টা প্রশ্ন লিখতে হবে,
স্কুলে যেমন লিখেছি মাধ্যমিকে ওরকম লিখতে হবে 12 নাম্বার করে, 8টা প্রশ্ন নর্মাল প্রশ্নই, খুব মজার বিষয়। নর্মাল প্রশ্ন 8টা প্রশ্ন 12 নাম্বার করে থাকবে, 8 12 96, আর 4 নম্বর থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা। স্কুলের কথা মনে পড়ে যাবে পরীক্ষা দিতে গেলে। ঠিক আছে, তাহলে অঙ্ক হলো, ইংরেজি হলো, তার সঙ্গে এই যে জিকে যেটা জেনারেল নলেজ, এই জেনারেল নলেজ হচ্ছে 50টা প্রশ্ন 2 নম্বর করে। তাহলে ম্যাথ কতটা দেখুন, ম্যাথ হচ্ছে 8টা প্রশ্ন থাকবে 12 নম্বর করে, মানে 96, তার সঙ্গে 4 যোগ, আর ইংলিশটা রইল ওই যে 2টো প্রেসি আর একটা হচ্ছে আপনার এসে। বেশ, আর তারপরে চলে গেল জিকে। জিকেটা হচ্ছে 50টা প্রশ্ন 2 নাম্বার করে, টোটাল 100 নাম্বার। কিন্তু এরা হচ্ছে অনলাইনার। অনলাইনার মানে আপনাকে লিখতে হবে। যদি প্রশ্ন আসে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি, আপনাকে লিখতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম হলো শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি, এরকম আর কি। যেমন পুরো কথাই লিখতে হয়, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই অনলাইনার হবে, 2 নম্বর করে থাকবে 50টা প্রশ্ন। ঠিক আছে, এবার এর রেজাল্টে, মেনের যে রেজাল্ট, সেই রেজাল্টের একটা বিষয় রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে 40% নাম্বার আপনাকে পেতেই হবে মিনিমাম, সর্বনিম্ন 40% নাম্বার পেতে হবে, এবং টোটালের ওপরে 50% নাম্বার পেতে হবে। অর্থাৎ টোটাল মেন পেপারটা কত নাম্বারে সেটা বলা হলো না। মেন পেপার হচ্ছে 100 100 করে 3টে, টোটাল 300 নাম্বারের প্রশ্ন, 3 ঘন্টা টাইম। একটা সিঙ্গেল সিটিংয়ে একবার বসবেন, 3টে পেপারের পরীক্ষা দিয়ে আপনাকে বেরোতে হবে 3 ঘন্টা টাইম, 3টেই 100 নাম্বার। নাম্বার পেতে হবে কত, 150 মিনিমাম কাট অফ মার্কস, প্রতিটা সাবজেক্টে 40 করে, এবং ওভারঅল 3টেতে 50% পার করতে হবে। এটা হয়ে যাওয়ার পরে এই যে ভ্যাকেন্সি অনুযায়ী আপনাকে মেন পাস করাবে ইন্টারভিউর জন্য। খুব মজাদার হচ্ছে ইন্টারভিউটা। কখনো ভেবে দেখেছেন এইরকম একটা লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্টের পরীক্ষায় 100 নাম্বারের ইন্টারভিউ? আমার স্টুডেন্টের ইন্টারভিউ হয়েছিল 100 নাম্বারেরই, যে 1 র্যাঙ্ক হয়েছে বললাম গত বছরে, তার ইন্টারভিউ 100 নাম্বারের হয়েছিল। হাইকোর্টে যারা জাজ ছিলেন তারা ইন্টারভিউ নিয়েছিলেন। ভীষণ আমরা চিন্তার মধ্যে ছিলাম, কেননা ওর অনেকগুলো বিষয় রেকটিফাই করতে হয়েছে আমাদেরকে। কারণ আমার স্টুডেন্টটা একটু জড়তা রয়েছে, জড়তা মানে একটু কম কথা বলে। তো কম কথা বলাটা আমরা জানি, ও একটু কম কথা বলে, ধীর স্থির ভদ্র সভ্য শান্ত ছেলে, ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালো মানে ভীষণ ভালো ছেলে। কিন্তু উল্টো দিকে যিনি আছেন তিনি তো বুঝবেন না সামান্য ওই কয়েক মিনিটের জন্য যে এই ছেলেটি কম কথা বলে কিন্তু খুব ভালো ছেলে, এর সৎ ছেলে, ভদ্র ছেলে, জেনুইন ছেলে, এর চাকরি পাওয়ার প্রয়োজন আছে, এবং এরকম ছেলে হাইকোর্টে চাকরি পাওয়া দরকার, সৎ ছেলে। ঠিক আছে, তো সেইটা তো আর ওই কয়েক মিনিটের গ্যাপে সামনে যারা বসে আছে তারা জানবেন না। ফলে আমার এই স্টুডেন্টটাকে এই লিবারেল করার জন্য, মানে সামনের জনের কাছে উদার করার জন্য বহু কষ্ট আমাদেরকে পেতে হয়েছে। 9 বার ইন্টারভিউ নিয়েছি ওর, আমরা মক ইন্টারভিউ, তারপরে ফাইনালি পাঠিয়েছি। কিন্তু চিন্তায় পাঠিয়েছিলাম, কেননা রিটেনে ওদের নিজেদের ক্যাটাগরিতে সিট ছিল 5টা, আর ওর র্যাঙ্ক হয়েছিল 4। এবার খুব চিন্তায় ছিলাম যে পিছিয়ে না যায়, কিন্তু এতটাই সৌভাগ্যের বিষয় যে ওই 4 নম্বর থেকে ও জাম করে 1-এ চলে গেল ফাইনাল রেজাল্টে। অবাক করা বিষয়, ভীষণ খুশির একটা খবর ছিল আমাদের সবার জন্য। যাই হোক, এই গেল আপনার ইন্টারভিউর ব্যাপার। 100 নম্বরের ইন্টারভিউ হবে, এবং ফাইনাল রেজাল্ট যেটা বেরোবে সেটা হচ্ছে রিটেন টেস্ট এবং ভাইভা ভয়েস, মানে ইন্টারভিউয়ের নাম্বারের যোগ করে নিয়ে প্যানেল লিস্ট তৈরি হবে। ঠিক আছে, এবার এইখানে আরেকটা মজার বিষয় আছে, যদিও মজার বিষয়, সবই মজার বিষয়। অ্যাপয়েন্টমেন্ট এবং পোস্টিং। অ্যাপয়েন্টমেন্ট মানে ওপর দিক থেকে যে লিস্টিংটা হবে, মেরিট লিস্ট হবে, সবার প্রথমে টপ অর্ডার থেকে নেওয়া হবে এই যে অ্যাপিলেট সাইডের জন্য আগে নেওয়া হবে। অর্থাৎ এই যে হাইকোর্টের নিজস্ব যে সাইট বলেছিলাম অরিজিনাল সাইট, এটাকে নেওয়া হবে পরে। আগে অ্যাপিলেট সাইডের ভ্যাকেন্সিগুলোকে পূর্ণ করা হবে টপ রেজাল্ট থেকে, তারপরে এসে এই অরিজিনাল সাইটে পূরণ করা হবে এদের দিকে যে পোস্টগুলো রয়েছে সেইগুলো। আর একটা বিষয় হচ্ছে চাকরির 2 বছরের প্রভিশন পিরিয়ড থাকবে, 2 বছর পরে গিয়ে আপনার কনফার্মেশন হবে, কিন্তু প্রথম থেকেই আপনি অ্যাজ ইউজুয়াল যেমন মাইনে পাওয়া তেমন পাবেন, কোনো অসুবিধে নেই। পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য ফিস দিতে হবে 400 টাকা SC STদেরকে, এবং অন্যান্য ক্যাটাগরি যারা তাদের 800 টাকা। যারা SC ST ওয়েস্ট বেঙ্গলের, অন্য স্টেটে যদি SC ST এখানে পরীক্ষা দিতে আসে তারা জেনারেল ক্যাটাগরি হিসেবে ট্রিট হবে। পরীক্ষার সেন্টার 2টো জোনে ভাগ করা হয়েছে। জোন 1-এ দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া সদর, চুঁচুড়া, বর্ধমান সদর এবং মেদিনীপুর সদর। এই 5টা জায়গাতে এই জোন 1-এ পরীক্ষা হবে। আর জোন 2-তে গিয়ে শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন, আর একটা হচ্ছে কলকাতা,
এটাকেও দেওয়া হয়েছে জোন 2 এর মধ্যে, কলকাতার একটা পার্ট। পরীক্ষার ডেট এখনো পর্যন্ত জানানো হয়নি, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে, মানে 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিটের। এই ওয়েবসাইটে আপনি সমস্ত ডিটেলস পাবেন www.kolkatahighcourt.gov.in। এখানে আর কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, যেটা ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই সবাইকে পড়তে বলছেন। এটা না পড়লে চলবে না, এটা পড়ে তারপরে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে শুরু করবেন। ফর্ম ফিল আপের ডেট হচ্ছে দেওয়া হয়েছে 5/8/2024 থেকে, মানে আগস্টের 5 তারিখ থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু, এবং এটা চলবে আগস্টের 26 তারিখ পর্যন্ত, অর্থাৎ 21 দিন দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের জন্য। এবার আমি আপনাদেরকে একটা বিষয় বলবো, যে এই যে ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে, এখানে কিন্তু টেন্টেটিভ ডেট, মানে পরীক্ষার ডেট কবে সেটা জানানো হয়নি। টেন্টেটিভ ডেট অফ দ্য ওএমআর বেস রিটেন এক্সামিনেশন, মানে ফেজ 1 টু বি নোটিফাইড লেটার 1, এটা পরে জানানো হবে। রেজাল্ট কবে বেরোবে জানানো হবে, মেন কবে বেরোবে, মানে মেন পরীক্ষা কবে হবে, সবই পরে জানানো হবে। আপাতত ফর্ম ফিল আপের দুটো ডেট, শুরু এবং শেষ, জানানো হয়েছে। তবে আমি আপনাদের জন্য একটা স্পেশালি বার করে নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে এর আগের যে রিক্রুটমেন্ট, এর আগের রিক্রুটমেন্টে অ্যাকচুয়ালি কতদিনের মাথায় কী পরীক্ষা হয়েছিল, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইনভাইট করা হয়েছিল 20/12/2018, 20/12/2018তে অ্যাপ্লিকেশন ইনভাইট করা হয়েছে, মানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং এটা শেষ হয়েছিল 19/1/2019-এ, 19/1/2019-এ। তার মানে ডিসেম্বরের 20 তারিখে ফর্ম ফিল আপ শুরু আর জানুয়ারির 19 তারিখে শেষ। তবে অফলাইনটা ছিল 17 তারিখে, 17/1/2019। এটা অনলাইনের জন্য, কারণ অনলাইনে এই অফলাইনে টাকা 2 দিন আগে জমা দিতে হয়, সেই কারণে আর কি। অনলাইনে 2 দিন পরে দেওয়া যায়, যদিও এবারে এই সিস্টেমটা রাখেনি, এবারে একবারেই করে দিয়েছে। অনলাইনেরই ফার্স্ট এবং লাস্ট ডেট। 1 মাস ধরে ফর্ম ফিল আপ হয়েছিল, এবং এর অ্যাডমিট কার্ড দিয়েছিল ফেব্রুয়ারির 9 তারিখে, মানে 9/2-তে অ্যাডমিট কার্ড দিয়েছিল 2019। এটাতে অ্যাডমিট কার্ড দিয়েছিল 9/2 থেকে 24/2 পর্যন্ত। এটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে দিয়েছিল, আর পরীক্ষা হয়েছিল 10/3-এ, 10/3/2019। এবার ভাবুন এক্স্যাক্টলি আমি আপনাদেরকে কেন বললাম এত তাড়াতাড়ি পরীক্ষা হয়। ডিসেম্বরের 12 তারিখে, 2018 ডিসেম্বরের 12 তারিখে ফর্ম ফিল আপ শুরু, মার্চের 10 তারিখে পরীক্ষা। ভাবুন তো, ডিসেম্বরের 20, এদিকে ফর্ম ফিল আপ শেষ হলো জানুয়ারিতে। অ্যাকচুয়ালি জানুয়ারিটাই ধরুন, ফর্ম ফিল আপ শেষ হয়েছে জানুয়ারির 19 তারিখে, মাঝে ফেব্রুয়ারি মাসটা শুধু গেছে, মার্চ মাসেই পরীক্ষা। তাহলে আপনি ভাবুন টাইম কত পাবেন। এইবার আপনারা আমাকে বলুন যে এইটুকু সময় আপনারা প্রস্তুতি কিভাবে নেবেন। আমার কথা জানি না কারো মনে পড়ছে কি না, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলে গেছি জোর গলায়, যে আপনাদের হাতে যেটা আছে সেইটা আপনারা চর্চা করুন। মানে চাকরির পরীক্ষা সরকার কবে নিয়োগ করবে, কবে করবে না, কবে ফর্ম ফিল আপ বেরোবে, এটা নিয়ে ভাবুন। কিন্তু এটাকে জীবনের সব কিছু করে দেরি হচ্ছে বলে আপনি পড়াশোনা ছেড়ে দেবেন, এটা করবেন না। আন্দোলন করুন, আমরাও তো আছি আন্দোলনে, আমরাও তো আমাদের সাধ্যমতো আন্দোলন করি, কথা বলি। তাহলে আপনারা আন্দোলন করুন, প্রোটেস্ট করুন, সবই করুন, প্যারালালি নিজেকে তৈরিও করতে করতে যান। কেননা সরকার হঠাৎ করে রাত্রিবেলায় খেয়াল হবে সকালে পরীক্ষা নিতে হবে, ঘোষণা করে দেবে পরীক্ষা, আপনি কি করবেন? এইবার যদি আপনি তৈরি হয়ে থাকতেন, তাহলে এই যে পরীক্ষাটা সামনে আসছে, খুব বেশি টাইম পাবেন না, মেরে কেটে 3 মাস পাবেন হয়তো। 1 মাস ফর্ম ফিল আপ, তার 2 মাসের মধ্যে পরীক্ষা, তার মানে আপনি 3 মাস টাইম পাবেন। বোঝা গেছে? 3 মাসের মধ্যে আপনাকে তৈরি হতে হবে। কোনো অফলাইন কোচিং সেন্টারে গিয়ে 3 মাসে খুব একটা কিছু করতে পারবেন না। পারলে অনলাইনে আসুন, আমাদের সাথে যদি অনলাইনে প্রস্তুতি নিতে চান, আমরা এই সপ্তাহে কোর্স লঞ্চ করে দিচ্ছি। যদি আপনি অন্য কোথাও পড়তে চান, অন্য কোথাও পড়ুন, কিন্তু আর দেরি করবেন না। যারা অলরেডি প্রিপারেশন নিয়ে রেখেছেন তাদের তো খুব ভালো কথা, তাদের অল্প ঝালাই বাছাই করলেই হয়ে যাবে। আর যারা প্রিপারেশন নেননি তাদের একটু বেগ পেতে হবে। ফিরবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মন দিয়ে পড়াশোনা করুন। ধন্যবাদ।